কতটা নিচে নেমেছ তুমি, ভাবো না সেই নিয়ে, তাই না? ম্যাম, ভাবি না। তার একটা কারণ আছে। ভাবলে নিচে নামতে কষ্ট হয়, অথবা নিচে নামার ইচ্ছেটা আর থাকে না। এই জন্য ভাবি না। মনোয়ারা কপালে হাত চাপলেন। ফাজলামি পেয়েছ? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা। রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাতরামিতে? খুশি হওয়ারই তো উচিত। দুঃখিত হওয়ার কিছু দেখছি না। মানুষ বড় হওয়ার সাথে সাথে বদলায়। তোমার আরো অবনতি হচ্ছে। যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, শুধরে যাবে। আজ অবধি একটুও শুধরেছ? আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম। করেছিটা কি? তুমি জানো না, তাই না? আমার মাথায় তো জট নেই। ধ্যান ট্যান করি না। জানবো কিভাবে? তর্ক করছো? জয় মুখে আঙ্গুল দিল। তুমি নিজেই বলো তো, একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছেই নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার থেকে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানবে না। আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ, ফাজিল। তোমায় আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করো না। কোথায় গিয়ে আটকে যাবে, তখন কিন্তু ছটফটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসল। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। এই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো। জীবনের পাপ তো কম করলে না। এখন থামা উচিত নয়? না, থামবো কোন সুখে? টাকা পয়সা দিবেন থামলে? মনোয়ারা চুপচাপ চেয়ে রইলেন। জয় আলগোছে হাসল ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে থাকলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি। বিয়ে শাদী না করে মরা ঠিক না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে জ্বলসে গেল যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগেও। যখন ভার্সিটিতে ছিল, এত সব কুকর্ম করে বেড়াতো। অথচ গালি জ্বাললে বা মারলে যে ছেলে রাগে না, কখনো যে সিরিয়াস হয় না, ঠোঁটের দুষ্টু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না, তাকে শাস্তি দেওয়ার উপায় কি? মনোয়ারা কপট কঠিন স্বরে বললেন, এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হাঁ করে শ্বাস নিল। কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আরমিন আমার প্রেমিকা ম্যাম। কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলেই ছেদ করে ওঠে শালি। এড়িয়ে চলে। এরপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এইসবও বিশ্বাস করে মরতে হবে? কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর না চাইতেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়? জয় হাসল। কি জানেন? মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বুঝানোর চেষ্টা করলেন বেপরোয়া ষাঁড়টাকে। আর জ্বালাবে না মেয়েটাকে। তোমার নিজের রেপুটেশন খারাপ হয়, এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বুঝানোর চেষ্টা করলো, সত্যিই ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট। কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার। বের হও আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে। আপন মনেই বলল, আরমিন, কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি? কেন? হোয়াই? পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে। চারপাশে বিশাল বিশাল গাছ। তবে পাশে একটা পুকুর আছে। পুকুরের পিছনে দোতলা বাড়ি। উপরে শ্যাওলা পড়া, রুফটপ টাইপের। হামজা বসলো। পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে। পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট। নেমে আছে কোমরের নিচে অবধি। এমন সময় আসো? এই তো কেবলই গেলাম রুমে। এইসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল, দরকার বলেই এসেছি। রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে। তখন এসব কাজে সারবেন।
মন বা শরীর তো আর দিন রাত বুঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলেই এসেছি। দু হাত একত্র করে ঝুঁকে বসলো হামজা। মাঝারের খবর পেয়েছেন? হুম, কাজটা ঠিক করো নাই। বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হইছে বলেই আসছো। ঠিক বলছি না? না, ঠিক বলেননি। তেমন কিছুই হয়নি। তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাঝারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আসে বসে দু একটা ফুঁক মারে চলে যায়। অবাস্তব পেট বানানো কথা শুনতে এখানে আসোনি? পলাশ ভাই, বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলারে আমার শত্রু বানায় ফেলি? এইখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনৈতিকবিদকেই দরকার আমার। আমার কারবারের কাছে আমি আফসোস করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে, আপনার কারবারেও বাটা পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধহয় আর। ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি শুধু কারো সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। আর এটাও চাই, তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুজন এক হতে পারো না। মাঝে পিষে মরতেছি আমি, অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের গোষ্ঠীসুদ্ধ রাজনীতি থেকে উপড়ে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার ওপর শরীরের ভার ছেড়ে বসল। হামজা শুনল না বোধহয় সেই কথা। সোজাসাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার দান্দার শিকড় একটানে উপড়ে তুলে ফেলে দিব আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল হামজার দিকে। পরে গম্ভীর হলো, আমি ওদের যেতে বলিনি। আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জয়কে তো চিনেন। এত হাইপার হয়ে এই লাইনে টিকবি কেমনে? তুই শান্তিপূর্ণভাবে কাজ করেই এত তাড়াতাড়ি এইখানে আসছিস। এখন আমি যা বলি মন দিয়ে শোন। সংক্ষেপে শেষ করুন, সময় কম হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার। যে ডানপিটে ছেলে আসলেই বাড়িতে আছে তো? রাগে শরীরের রোম দাঁড়িয়ে গেল হামজার। সব কিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় তোর সাধের গোয়ালের পাগলা সার। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনোদিন। এই জন্য ভুগবি খুব। যতই গুছাইয়া রাখতে চাও আব্বা গোয়ালটারে, পাগলা ষাঁড়টা যতদিন খোলা আছে তোমার দুর্ভোগের শেষ হওয়ার কথা না। নির্বাচনের আগে যেই কামটা করছিস তুই, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক। জ্বরের আগে নীরবতা বলেও একটা কথা আছে। জন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত। কিন্তু মাজার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছিস, ছেলেটারে আধমরা করছিস মেরে। এই সময় ঠিক না এসব। হামজা চুপচাপ শুনল। পরে জিজ্ঞেস করলো, রজন মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজধানীর ব্যস্ততা মেলা, ঠিক নাই কবে আসে এক ঝলক। আর কিছু বলতে চাচ্ছিলেন? মুখের ভিতর না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ। তরে আমার খুব লাগে হামজা। একদম সফল গ্যাংস্টার তুই। তবে আমারে যে পদে পদে দরকার তোর, এইটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো জ্বলজ্বল করে। হাসলে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চেহারাটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোড়া ভ্রু। খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লেগে থাকে। এই হাসি দিয়েই দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো। তার মন অশান্ত হয়ে আছে। অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে।
জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল উপাস থেকে। হামজা শুনল। মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্যি। জয়, জয় কই? তরু কথা বলল না। মাথা নত তার, হাত পা শিরশির করছে। তরুর নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আছাড়ে 4 খণ্ড করল। বকে ওঠে, জানোয়ারের বাচ্চা, বের হয়ে গেছে। বললাম বাইরের পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হইছে আবার ভার্সিটিতে গিয়ে আকামো করা সারা। তোরা কেউ দেখিসনি যখন বের হইছে? দেখিসনি? তরু ঠক ঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলে। সবগুলো বেড়াচ্চোদা। এক একটা নাকে তেল মেরে ঘুমাও। ওই শুয়োরের বাচ্চা আজ বাড়িতে আসলে। ডাইনিং টেবিলের উপরে থাকা জগটা একবারিতে মেঝেতে ফেলল। ঝনঝন করে গুরু হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে? খেপেছিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করেছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল। জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া ঘোকরা সাপের মতো ফুস ফুস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশে হাতের ডান সাইডের কাউচের ওপর জয়ের হেডফোন পড়ে আছে। সেটা তুলে আছাড় মারল শূন্যে। সেটা গিয়ে দেয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ। ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে বলল হামজা। আব্বু, কথা কম বলেন। আপনি। তুলি ভেতরে উঠে যা, যা, গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেলল সেই বজ্রকণ্ঠে। তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তেই। হাতের লোম দাঁড়িয়ে গেছে। শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান, ফোন লাগান কুত্তার বাচ্চারে। জলদি, জলদি করেন। ফোন কই আপনার, ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় 2 বার কেটে 3 বার রিসিভ করে। হামজা ফোন কানে ধরতে ধরতেই মারি পিষল। বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহ না বের করে নেই আমি। হারামির বাচ্চা, শালা শুয়োর। কতবার নিষেধ করে গেছি আমি তরে। 5 মিনিটের মধ্যে বাড়িতে না আসলে খুন হয়ে যাবে আমার হাতে। জীবিত পুঁতে রাখবো একদম। কথা কানেও যায় না, মাথায়ও ঢুকে না। সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয়। তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে ওপাশে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন বাল। আমি কিন্তু ছোট বাচ্চা না। কাজ ছিল, বের হইছিলাম। সবার সামনে মারলে বেইজ্জতি হবে আমার। হামজা তেড়ে ধরতে গেলে জয় ছিটকে দাঁড়ালো। আমারে কি তোমার বোদাই মনে হয়? ওরা আসবে, আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি পিছন মারা খেয়ে চ্যাগায়ে পড়ে থাকবো ওইখানে। হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না। বিশ্রী ভাষায় বকল, আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে, তারপর? এমনিতেই কি চারদিকে প্যারার অভাব। কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনও নেই নির্বাচনের। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারদিকে, আরো জেপে জেপে আসছে, সেগুলো ট্যাকেল দেব। তোর জন্টু আব্বা তোর নামে কয়েকটা কত রকমের কেস ফাইল করবে। তোরে ফাঁসির দড়িতে না, উড়নায় ঝুলাবে। আমার নির্বাচন চাঙ্গে না মাচায় তুলবে, সেই পরিকল্পনা আটছে। ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন চলছে। নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়োরের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্যে টান লাগলে সবগুলারে একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। এক এক রকম কর্ম করে রাখো। তা সামাল দেওয়ার জন্য একা আমি? হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো। থাম। রাগ উঠলে পাগল হয়ে যাস? মানুষের চামড়া আছে তোর মাঝে? এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে। হামজা চোখ বুজলো। তুলি সরে যা সামনে থেকে। তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না তুই মেয়ে মানুষ। ভুলে যা। পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো?
তুই ওকে মারতে যাচ্ছিস, তার আগে নিজের দিকে দেখ। সব ভুল ওই করে, তোর কোনো ভুল নেই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তার বাঘ জয় কেন নেবে? তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস, জয়কেও বানিয়েছিস। শোন, এই বাড়ির কোন পুরুষ বা মেয়ে লোকটা ভালো? কেউ কাউকে কাদাছোড়ার নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই। হামজার কাঁধের দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না আর। মুখ কঠিন করে বারিক শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসলো সোফাতে, পাশেই। ঠান্ডা হও তুমি। সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো, তাইলে না হওয়া অবধি যে শান্তিটুকু পাওয়া ছিল সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা। হামজা দাঁত খিঁচল। ফাক ইউর প্লেসান্ট্রি। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল, ফাক ইউ টু ব্রো। হামজা মাথা এলিয়ে বসলো। তুই কি করেছিস আরমিনের সাথে? খবরদার ভাই, একদম ওসব মেয়ে ঘটিত বিষয়ে জড়াবে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আরমিনকে গিয়েই জিজ্ঞেস করো ও আমার সাথে কি করেছে। সকলের কানে বোমা ফুটলো যেন। তরু বুড়ো কুচকালো। আরমিন আবার কে? কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল, কি সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করছি। শালে আমার নামে অভিযোগ করেছে। আমি নাকি ইপটিজিং করি ওকে। কসম, এখন অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মুখটাই দেখছি বুলে বলে একবার। পাগল ছাগল চিংড়ি, ইপটিজিংও বুঝে না। চাঁদনির সাথে আবারও দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু। ঘরবাড়ি আছে, মানুষ নেই। আজব ব্যাপার। আখির লাশ মাটি দেওয়া হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজা উচ্ছেদ করে দিয়েছে ওদের। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশেই হামজার ক্লাব। পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল। বিশ্রী অবস্থা। শহরের ভিতরে ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তুর। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগে দুটো ছাত্র পড়াতো। নিজের ব্যস্ততায় এবং আমজাদ সাহেবের নিষেধ বাদ দিয়েছিল। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল। তা কোনোদিন চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথেই তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্ব পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝে না, মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগের শিকার হতে। এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবেন না, একটুও না। বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস। এসব আনতে কে বলেছে? তোর এটা নেই সেটা নেই, এটা দিয়ে কিনে নেওয়া যেত না? যা, নিয়ে যা তোর ঘড়ি, লাগবে না আমার। আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন। অল্প বিস্তর হাসবেন। সেই হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পরবেন ঘড়িটা। আবার খুলে রেখে দিবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামালো অন্তু। চালক বলল, আপা উঠেন, তাড়াতাড়ি উঠেন। ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে। গাড়ির ভিতরে ঠেসে ঠুসে বসার কোনো মতো জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে চলে যাব, যান আপনি। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে। এরা কেউ আপনার ভাই, কেউ আপনার বাপের মতন। বসেন তাড়াতাড়ি, চলে যাই। অন্তু হাসলো। জি, একদম ঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং বাইরে সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তাই তো, আপনি আপনার কোন মা বা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো বিয়ে। ফাজলামি করার জায়গা পান না, নাটক।
এইসব ঘোমটার তলে যে ঘ্যামটা চলে তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তাইলে? এত যখন দেমাগ, তখন উড়োজাহাজে চড়ে পথঘাটে চললেই পারেন। অন্তু মাথা নাড়ল। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হলে অন্তুর কণ্ঠস্বরে শীতলতা লেপ্টে কঠিন, দৃঢ় হয়ে বলল, যান, দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথার বিচ্ছুরণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর, চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলো, গায়ে লাগলো না। সে এদিক ওদিক তাকালো, দৃষ্টি থামলো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক। ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, শরৎ। গলায় কমপক্ষে ২০-২৫ রকমের চেইন, হাতে বালা, গাড়ে ট্যাটু। অন্তিকের মুখ চোখ শুকনো। যেই ছেলে কোনোদিন আম্মা অল্প দমকে কথা বললে ৭ দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধহয়। অন্তিক বাদ্যগতের মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অন্তিক আর অন্তিক নেই, জীর্ণ শীর্ণ এক ভিখিরি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা।